দিছি 8টা তোমরা করবা, কারণ হুবহু একই প্রশ্ন। দেখো প্রশ্ন দিকে খেয়াল করে দেখবা যে হুবহু প্যাটার্ন একই। তো তোমরা করবা, করে যদি সমস্যা থাকে অবশ্যই আমারে বলবা। এখন আর আমারে বলতে হবে না তুমি করো করো, কারণ তুমি নিজে থেকে করবা। ওই যে রুটিন দিছে না, এখন আর তোমাদেরকে আমার কিছু বলতে হবে না। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে তাহলে আমরা 9 থেকে শুরু করি, ঠিক আছে? 9তে কি বলছে? বলছে যে অ্যাট ডিসেম্বর 31, 2018। আচ্ছা, তারপর হচ্ছে লুইস কর্পোরেশন রিপোর্টেড দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে কয়েকটা ইনফরমেশন আমাদেরকে দিছে। কি কি এখানে দিছে? অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার হচ্ছে যায় 9,60,000, তা ওটা থেকে বাদ দিছে। কি বাদ দিছে? অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, মানে কুরিন সঞ্চিতি। শুধু ব্যাড ডেপ্ট হচ্ছে কুরিন, আর অ্যালোরেন্স থাকলে বোঝা যায় এটা সঞ্চিতি। কুরিন সঞ্চিতি বাদ দিছে। কত টাকা? 80,000 টাকা। এরপর আমাদেরকে আরও কিছু মানে ডাটা দিছে। বলছে ডিউরিং 2019 দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু দ্য রিসিভেবল, মানে দেনাদারের সাথে সম্পর্কিত আরও কিছু লেনদেন আছে। কি কি লেনদেন? সেলস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে আমরা জানি কি, নগদ নাকি বাকিতে? অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। তারপর হচ্ছে সেলস রিটার্ন, মানে বিক্রয় ফেরত 50,000। তারপর কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমরা অ্যাকাউন্ট দেনাদার থেকে পাইছি হচ্ছে 28,10,000, আর বাকিতে বিক্রয় হচ্ছে 32 লক্ষ। আচ্ছা, এরপর হচ্ছে রাইট অফ, মানে কুরিন যেটাকে বলা হচ্ছে অবলোপন করা আর কি। রাইট অফ অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিম্যান্ড আনকালেক্টেবল। আচ্ছা, মানে হচ্ছে যাই যে টাকাগুলো পাই না এগুলো 90,000 টাকা, মানে দেনাদারে যে টাকাগুলো আমরা পাইতেছি না এরকম 90,000 টাকা কুরিন আমরা অবলোপন করে ফেলছি। তারপরে বলতেছে রিকভার ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যান আনকালেক্টেবল, কিছু আবার রিকভারও করছে। কীভাবে, কত টাকা করছে? এই যে 24,000 টাকা। আচ্ছা, আমরা অঙ্কটা করলে আরও ভালো করে বুঝবো। আমাদের এখানে মূলত জানতে চাইছে এটা কি, আমাদের এখানে 3টা রিকোয়ারমেন্ট দিছে। বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, মানে হচ্ছে জাবেদা করো কিসের? টু রেকর্ড ইচ অফ দিস 5 ট্রানজ্যাকশন। এখানে 5টা লেনদেন দিছে। এই 5টা লেনদেনের আমাদেরকে কী করতে হবে? জাবেদা করতে হবে। তা আমরা তাহলে জাবেদা শুরু করি। প্রথম জাবেদাটা দেখো তো পারো কিনা। প্রথম জাবেদা এটা বুঝছো? বাকিতে বিক্রয়। আচ্ছা, প্রথম জাবেদা তাহলে আমরা পারবো। এরপর দ্বিতীয় জাবেদা কি বলছে? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোরেন্স। আচ্ছা দেখো তো দ্বিতীয় জাবেদা পারবা কিনা। দ্বিতীয় জাবেদা হচ্ছে যে বিক্রয় ফেরত আর কি। তো বিক্রয় ফেরত করলে আমরা জানি কি বিক্রয় ফেরত ডেবিট হয়, আর বিক্রয় ফেরত মূলত মানে কারা পণ্যগুলো ফেরত দিছে, দেনাদার না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর বাকিতে বিক্রয়, প্রথম জাবেদা তো আমরা সবাই পারি, বাকিতে বিক্রয় জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এই দুটো জাবেদা শেষ। কথা বলো, এই দুটো জাবেদা পারবা তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। কিরে জেসিকাল নিমে কথা বলে না কা। তারপরে 3 নম্বর জাবেদা কি বলছে? বলছে কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত টাকা পাইছে? এই যে 28,10,000। তাহলে এটা তো আরও সহজ জাবেদা। এই যে নগদ বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমছে। কত টাকা? 28,10,000। এতটুকু বুঝছো নি সবাই? আচ্ছা, এরপরে এই 3টা জাবেদা মূলত তোমরা 9-10 পারো, এত আহামরি কঠিন কোনো জাবেদা না। ওই যে পরের দুইটা হয়তো কম করছে। পরের দুইটাতে জাবেদা কি বলছে? রাইট অফ, মানে অবলোপন করতে বলছে কিসের? অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিম্যান্ড আনকালেক্টেবল। কত টাকা? 90,000 টাকা। আচ্ছা, 90,000 টাকা আমরা রাইট অফ করবো। রাইট অফ করলে তাহলে এই রাইট অফে জাবেদা এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, মানে অবলোপন করা জাবেদা এটা হচ্ছে কুরিন সঞ্চিতি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা এটা জাবেদা কি দিব? অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। শেষ। কত টাকা? ভাইয়া, হ্যাঁ। এখানে 24,000 টাকা কেন হবে? আচ্ছা, আমরা 4 নম্বর জাবেদা না দিতেছে, 4 নম্বর জাবেদা এই ওটা 24,000 তো 5 নম্বর জাবেদা। আমরা এখন ভাইয়া এখানে কত আমার দিছি? বইতে 4 নম্বরে 24,000 টাকা লিখছে, 5 নম্বরে 24,000 টাকা লিখছে। 5-এর দুইটা জাবেদা দিছে ওরা। ঠিক আছে,
তোমার বইতে না, এখানে ঠিক আছে। 5-এ 2টা জাবেদা হবে। 5-এ 2টা জাবেদা কেমন? ধরো তোমার এক বান্ধবী তোমারে, মানে তুমি ধরে নিছো যে ও তোমার টাকা দিবে না। ঠিক আছে, তুমি ওটাকে কুরিন কুরিন ধরে এবার অবলোপন করে ফেলছো, মানে হ্যাঁ ঠিক আছে, ও যে সঞ্চিতি যেটা রাখছো ওটা দিয়ে হিসাব কিতাব করে ফেলছো। কিন্তু ওরে কিছুদিন পর ও হজ করে আসছে, এবার যে না, মানে টাকা মারি যাওয়া মানে মারি খাওয়া ঠিক না, তোমার টাকা তুমি নিয়ে যাও, মানে তোমার আসি তোমার টাকা দিয়ে দিছে। তো এটাকে তখন তুমি কি করবা, পাল্টা দাখিলা দিয়ে আবার একবার তুমি যখন কুরিন অবলোপন করছো তখন কি দেনাদার কমে গেছে না? এখন তুমি আবার দেখলা যে ওরে টাকাগুলো তো দিছে, তখন তুমি তো আবার দেনা টাকাগুলো কার থেকে পাইছো এটা হিসাব করতে হবে না? টাকাগুলো এই যে আবেদন এটা দেখো, আমাদেরকে যখন দেনাদার টাকা দেয় আমরা ওই যে শেষের জাবেদা এটা দিই না, যেটা মার্ক করছি আমি, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই জাবেদা দিই না? খেয়াল করো, আমরা 5 নম্বরে দিই লাস্ট জাবেদাটা না দিই যখন দেন। আমি স্ক্রিন দেখ হ্যাঁ, স্ক্রিন দেখতেছেন না ভাইয়া? বাকিরা দেখতেছ নি? হ্যাঁ। দেখতেছি। ওই যে তুমি ইয়া করো, লিভ নিয়ে আবার জয়েন হও, ক্লাসটা কাটিয়ে আবার জয়েন হও, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা ধর এই জাবেদাটা ভালো করে খেয়াল করো, এখানে একটা ফ্যাস আছে। ধরো এই যে আমরা যখন দেনাদার থেকে টাকা পাই তখন জাবেদা কি দিই? নগদ ডেবিট দেনাদার ক্রেডিট, ঠিক না? নগদ ডেবিট দেনাদার ক্রেডিট, ঠিক তো? এটাই তো জাবেদা দিই নাকি? হুম আচ্ছা, এখানে আমরা কি করছি, 4 নম্বর জাবেদা হচ্ছে যাই আমরা এই টাকাগুলা, এই 90,000 টাকাগুলো আর পামই না, আমরা এগুলাকে মানে ক্লোজ করে দিছি, হিসাবটা বন্ধ করে দিছি। হ্যাঁ ঠিক আছে, আমরা আগে ধরছিলাম যে এত টাকা পামো না, মানে কিছু কুরিন দেনাদার আমাদের টাকা দিবে না, তখন আমরা এটাকে কুরিন ধরছি। এরপরে যে কুরিন আর কদিন হিসাবে রাখবো, খরচ তো কিরে খরচকে বছর শেষে বন্ধ করে দিতে হয় না? তা আমরা কই যে আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো যেহেতু পাবো না, আমরা একটা সঞ্চিতি রাখছি না, কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি কেন রাখে? কুরিন নামক খরচ মোকাবেলা করার জন্য। তো ওরা কি করে, এই যে এখানে রাইট অফ করে দিয়েছে, মানে অবলোপন করে দিয়েছে কি দ্বারা? কুরিন সঞ্চিতি দ্বারা। তাহলে এই 4 নম্বর জাবেদাটা দেখো, 4 নম্বর জাবেদা আমরা কি দিছি, অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তার মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল একদম ক্লোজ করে দিছি, মানে 90,000 টাকা আমাদের দেনাদার এখন আর নাই, আমরা এটাকে সম্পদ হিসাবে দেখাই আর লাভ আছে? কারণ এই টাকাগুলো তো আমি আর জীবনেও পাবো না, তাহলে আমি এই টাকাগুলোকে কেন সম্পদ হিসাবে দেখাবো? এই জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে কমাই দিলাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম আর অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট করলাম। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কেন ডেবিট করলাম? কারণ এখান থেকে এই সঞ্চিতি থেকে এই খরচটা মুছে ফেললাম, মানে আমরা একটা খরচ হয়েছে এই খরচ, একটা খরচ হয়েছে এই খরচটা কিসের দ্বারা মোকাবেলা করছি বা কি বলে অবলোপন করছি, এটা হচ্ছে যায় ওই যে কুরিন সঞ্চিতি দ্বারা। তাহলে কুরিন সঞ্চিতি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এবার 5 নম্বরে আসো, 5 নম্বরে 2টা জাবেদা হবে, কেন হবে বলতেছি ভালো করে খেয়াল করো। 5 নম্বরে হচ্ছে যায় তুমি অলরেডি ওই অবলোপন করে ফেলছো, এই যে রিকভারি অফ ব্যাড ডেপ্ট, এখানে মূল কথা হচ্ছে যায় মানে তুমি অলরেডি ওই টাকাটা ধরে ফেলছো যা পাবা না, কিন্তু করে পরে দিয়ে আসি ওই দেনাদার তোমার টাকা দিয়ে দিছে। এরকম তোমার হয়েছে না? ধরো তুমি কোনো বান্ধবীর টাকা ধার দিছো, তুমি ধরে নিচ্ছ জিন্দিগি তার টাকা এটা পাবা না, কিন্তু করে না, টাকাটা কিন্তু আবার আসে। যেমন আমি একটা মানে টিউশন ভালো অ্যামাউন্টের একটা টিউশন করাইছিলাম, তো মানে কয় মাস, 2 মাস না 3 মাস পড়াইছি, সব মাসের টাকা দিছে, এইচএসির একটা স্টুডেন্ট আর কি। লাস্ট মাসের ওর সাথে ও আমার কলে ধরে না, আজকে হঠাৎ করে ও আমার কল দিল, আমি তো বললে আমি তো ধরে নিছি এটা এই টাকাগুলো আবার আমি আর জীবনেও পাবো না। তা আজকে আবার কল দেওয়ার কারণে আমি হচ্ছে যে না, আমার এখন একজন দেনাদার আছে, ওর টাকাগুলো এখনও পাবো। তো এইরকম একটা অবস্থা হয়েছে আর কি এখানে। তাহলে 5 নম্বর এই যে লেনদেনটা বুঝছো কিনা, জাবেদা আমি বুঝাইতেছি, মানে তুমি ধরে নিছো যে এই টাকাগুলো আর পাবা না, কিন্তু না, ওই দানাদার আসি তোমার টাকা দিয়ে দিল, কত টাকা? 24,000 টাকা, বুঝছো? ভাই এটা কি কুরিন সঞ্চিতি না কুরিন? মানে তুমি অলরেডি কুরিন হিসাবে এটাকে অবলোপন করে ফেলছো, মানে খরচে লেখে আবার খরচটাকে মুছে ফেলছো, মানে তোমার 24,000 টাকার দেনাদার আর নাই, টোটালি মুছে ফেলছো। কিন্তু এখন আসি দেখছো যে আবার ওই টাকাটা আবার ব্যাক দিতেছে ওই দেনাদার, মানে তুমি ধরে নিছো যে এই টাকাটা আর পাবাই না, কিন্তু ওরে শেষে দিয়ে আসে দেখতেছো না, ও আসে নিজ ইচ্ছা আবার টাকাগুলো দিয়ে দিছে, মানে রিকভার হয়েছে। মানে হচ্ছে যাই আমি ধরে নিছি টাকাগুলো পাবো না, কিন্তু না, আসলে এই যে আমি বলছি রিকভার অফ ব্যাড ডেপ্ট, মানে কুরিন রিকভার হয়েছে। কোন কুরিনগুলা দেখো, প্রিভিয়াসলি রিটার্ন অফ, যেগুলো আমরা কুরিন অবলোপন করছি, অলরেডি আমরা মুছে ফেলছি, মানে অলরেডি আমরা ধরে ফেলছি যে এই টাকাগুলো জীবনে পাবো না, ওই টাকাগুলো আসি আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, আমরা যখন মুছে ফেলছি তখন দেখো তো দেনাদার কি করছে, দেনাদার ক্রেডিট করে ফেলছি না? এখানে মার্ক করা যে গড়টা আছে দেখো, এখানে দেনাদার কি করছে, ক্রেডিট করে ফেলছি না? তাহলে কি দেনাদার কি আর আছে?
এই যে আমরা 90,000 টাকা দেনাদার ক্রেডিট করে ফেলছি, মানে কি আমাদের আর দেনাদার নাই, কিন্তু এই 90,000 টাকা দেনাদারের মধ্যে 24,000 টাকা দেনাদার আসি আবার আমাদেরকে টাকা দিছে। আমার কথা বুঝছো কি না? আমরা ওর কাছে পাইতাম মানে 90,000 টাকা দেনাদার আমরা অলরেডি ধরে ফেলছি যে আজ জীবনে টাকাটা পাবো না, এই জন্য দেনাদার কমাই দিছে। কিন্তু এর মধ্যে দেখলাম যে ওরে আবার 24,000 টাকা পাইলাম, তাহলে বলো তো নতুন করে আমাদের দেনাদার সৃষ্টি করতে হবে না? মানে দেনাদার কি আসলে 90,000 টাকা কমছে, নাকি আবার 24,000 বাড়াইতে হবো? দেনাদার আবার বাড়াইতে হবো, তাহলে আমরা দেনাদারকে আবার বাড়াইছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। এইবার যাই এই টাকাটাকে আমরা ক্যাশে নিব, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমার কথা বুঝছো কিনা? আবার কোন কোন বইতে 5 নম্বরে 2টা জাবেদা না, 2টা জাবেদারে একটা জাবেদা করতে পারে, কেমনে বলতে পারবা না কেউ? 5 নম্বরে 2টা জাবেদাকে একটা জাবেদা করা যাবে? বলো তো কেমনে? এখানে ভালো করে খেয়াল করো। অ্যাকাউন্ট রিসিভেবল একবার লিখি একবার ডেবিট, 24,000 কি যোগ করি বলে দেখো দিব। মানে একবার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, একবার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ঠিক না? 2টা জাবেদার দিকে খেয়াল করো, একবার হ্যাঁ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, একবার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কাটি দাও। তাহলে আমরা এই জাবেদাটাকে এইভাবেও তো লিখতে পারি, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। হুম হ্যাঁ এইভাবেও হয়ে যায়, কিন্তু তবে আমরা এরকম বাংলা লিখলে সবচাইতে ভালো। মানে আমরা আগে অ্যাকাউন্ট রিসিভেবল তো মুছে ফেলছি, এখন কি রে টাকাটা তো আবার দিতেছে, তাহলে আমি টাকাটা কার থেকে পাইতেছি? দেনাদার থেকে পাইতেছি, তাহলে আবার আমাদেরকে দেনাদার বাড়াইতে হবো, ফরজ জাবেদা আবার দেনাদার কমাই দিই, ক্যাশ বাড়াইতে হবো, ঠিক আছে? আর এই যে অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট কেন করলাম? কারণ একটু আগে এটাকে ডেবিট করে সঞ্চিতিটা থেকে বাদ দিয়ে দিছে, এখন আবার সঞ্চিতি বাড়াই দিম, এটাই। এই দুইটা জাবেদা তোমরা হয়তো শিখছো, ইয়াতে শিখছো, প্রাপ্য হিসাব নামক একটা অধ্যায় ছিল তোমাদেরও, এইচএসসিতে ছিল। শর্ট সিলেবাস পড়ছো নি তোমরাও? কি জানো, তোমরাও কি আমাদের মতো শর্ট সিলেবাস পড়ছো? শর্ট সিলেবাস পড়লে আবার এই অধ্যায় পাবা না। জি আচ্ছা, শর্ট সিলেবাসের কারণে পোলাপানে অনেক ক্ষতি হয়েছে, আমাদেরও হয়েছে। শর্ট সিলেবাস মূলত ভালো কিছু না, লস হয়। আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, এখানে মূলত জাবেদা দুইটাই, 4 নাম্বার আর 5 নাম্বার জাবেদা, এই দুইটা জাবেদা পারলে আর এত ঝামেলা নাই। আচ্ছা এই দুইটা যদি জাবেদা পারেন, এরপরে আমরা আগাই। এরপরে আমাদেরকে কি বলছে? আচ্ছা তারপরে আমাদের কি বলছে দ্বিতীয় অংশে বিতে কি বলছে? এন্টার দ্য জানুয়ারি 1, 2090 ব্যালেন্স ইন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, পোস্ট দ্য এন্ট্রি টু দ্য টু অ্যাকাউন্ট অ্যান্ড ডিটারমাইন দ্য ব্যালেন্স। খতিয়ান করতে বলছে সম্ভবত, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান, আর একটা হচ্ছে অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান। আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ানটা দেখা দিব। আচ্ছা আমি একটা দেখা দিই, অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ানটা দেখা দিই, ভালো করে খেয়াল করো কীভাবে করবা। প্রথমে দেখো তো উপরে অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে আমাদের? 9,60,000, ঠিক না? অ্যাকাউন্ট রিসিভেবল কত? 9,60,000 আছে ভাই না? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা দেখান। ওটাও করতে হবে, দুইটা খতিয়ান করতে হবে এখানে, অ্যাকাউন্ট রিসিভেবলও করতে হবে, অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টও করতে হবে, দুইটা খতিয়ান করতে হবে। এখন কি অ্যাকাউন্ট রিসিভেবলটা পারবা নাকি দেখাইতে হবে? হ্যাঁ আচ্ছা পারবো, তাহলে পরেরটা দেখান। অ্যালোরেন্স ফর ডাউটফুল পরেরটা অ্যাকাউন্ট minus করি। ছিল। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আমাদের প্রথমে কত ছিল? 80,000। এরপরে তাহলে আমরা দেখি আগে ওরা কি করছে। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আগে থেকে ব্যালেন্স আছে 80,000। এখন কথা হচ্ছে 80,000 ক্রেডিট দিকে কেন বসালাম ভাইয়া? ডেবিটেও তো বসাতে পারতাম, কারণ অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের স্বাভাবিক জের কি? সঞ্চিতির স্বাভাবিক জের কি? ক্রেডিট না? ক্রেডিট দিকে সেজন্য বসালাম। আচ্ছা এরপরে আসি 90,000 টাকা কোন একটা, আচ্ছা এখানে দেখো তো জাবেদার মধ্যে এরপরে অ্যাকাউন্ট অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কোন জায়গায় আছে? 4 নাম্বার যাবে না। 4 নম্বর জাবেদা যেটা মার্ক করা আছে, এটা অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। কত টাকা আছে? 90,000 আছে, ঠিক না? অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে, কত আছে? 90,000 টাকা আছে। তাহলে এটা আমরা ডেবিট দিকে, এই যে খতিয়ানের ডেবিট দিকে, এই যে খতিয়ানের ডেবিট দিকে আমরা 90 লিখব। তাহলে আমরা ক্রেডিট জের হচ্ছে যে 80, ডেবিট জের হচ্ছে 90, তাহলে কোন দিক বড়?
ডেবিট দিক বড়। কত টাকা বড়? 10,000 টাকা বড়। এই যে 10,000 টাকা লিখলাম। ঠিক আছে? আচ্ছা ভাই 10,000 টাকা বলতে এমনি বসাবো না মাইনাস ফিগারে বসাবো? না না মাইনাস ফিগারে বসানো লাগবে না। যে দিকে বড় ওই দিকেই তো বসাইতেছি। আমরা তো ক্রেডিট দিকে বসাইতেছি না। আমরা তো ডেবিটে বড়, এই যে ডেবিট দিক বড় সেজন্য ডেবিটে বসাইতেছি। এই জন্য মাইনাস ফিগার লাগবে না, প্লাস ফিগারে বসাবো। মানে ডেবিট দিকে প্লাস ফিগার 10,000। বুঝছো কি না? আচ্ছা তারপরে আসো। এরপরে অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে আরও একটা জের আছে। দেখো আরেকটা জের কোন জায়গায়? এই যে 5 নম্বর জাবেদায়। ফার্স্ট নাম্বার 5 নম্বর জাবেদায় অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। কত টাকা? 24,000 টাকা। তাহলে আমরা আবার লিখবো হচ্ছে অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে 24,000। আর তোমরা এটা তো জানো খতিয়ানের নাম বিফোর ইটটা লিখতে হয়। খতিয়ানের নাম বিফোর ইটটা লিখতে হয়, এটা তো জানেন। আচ্ছা এবার আমরা আবার তাহলে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিভাবে করব? ক্রেডিট দিকে ডেবিট দিকে হচ্ছে 10,000, ক্রেডিট দিকে 24,000। তাহলে কোন দিক বড়? ক্রেডিট দিক বড়। কত টাকা বড়? 14,000 টাকা বড়। তাহলে আমরা 14,000 টাকা লিখলাম। বুঝছো কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। আর তোমরা যেহেতু নিজেরাই বলতেছো অ্যাকাউন্ট রিসিভেবল পারবা, তাহলে এটা করবেন। আসলে কঠিন কিছু না। তুমি প্রথমে জের বইয়াবা, এরপর যাবে তো সবগুলা ডেবিটে হলে ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে বইয়াবা। এরপর জাস্ট তুমি ব্যালেন্স করবা, শেষ। ঠিক আছে? এটা পারবা? আর তোমাদের হ্যাঁ অ্যাকাউন্টিং এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো ধরতে হবে। তোমাদের কিন্তু পরীক্ষা থিওরি কোর্সগুলোতে নাহলে ইতিহাসটা ঝামেলা ধরেন পড়বা। না হ্যাঁ ইতিহাস মিতিহাস এগুলো এটাতে সবগুলাই ধরতে হবে। এটা মাথায় একদম আর আর তোমরা হচ্ছে লাস্ট বেস যে ইতিহাসের এই ঘটনাগুলো পড়বা, এরপরে কিন্তু ইতিহাস পুরোটা চেঞ্জ হয়ে যাব। আচ্ছা তারপরে আসো। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট সি। ভাইয়া, হ্যাঁ বলো। এক মাসে 6টা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা যাবে? ও এক মা, মাসের মধ্যে এক সবগুলা মাসে কি? বই আমি শেষ তিন করা দিন। যাবে? এই যে আমি সত্যি কথা বলি, তোমাদের যে ইতিহাস কোর্স এটা হচ্ছে যাই কি একটা কোর্স আমাদের প্রথম সেমিস্টারে ফার্স্ট কোর্স আর কি। তো ওটাতে সে তোমার ভাই কি করতে জানো নি, ডেলি পড়তো। ও তখন আমার রুমমেট ছিল। ও ডেলি আমার বলতেছে ইতিহাস কত কঠিন জানোস নি। মানে হে আমার প্রত্যেক দিন প্যারা দিত। হে ফট বন্ধু, এটা ফট, এটা না পড়লে তো অবস্থা খারাপ। হ্যাঁ তো হোডি হাইছে কত? 3.50 না কত? তা আমি 3 দিন পড়িও পাইছি হচ্ছে 3.50 নাকি 75। বুঝছো নি? নিলে আমারে দেরি ফেরা দিত, আরে ভাই এটা তো পড়তে হইব। তো মূলত তুমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, এরপরে ইচ্ছে মতো লিখবা। মুখস্থ করা কিছু নাই। আমি একদিন পড়াই দেবো, দেখবা। একদিন বলতে কালকে থেকে তো আশা করি শুরু করব। আজকে তো পিডিএফটা নাই, পিডিএফ থাকলে আজকে পড়াই দিতাম। ঠিক আছে? ইতিহাসে প্রিভিয়াসে যে কোশ্চেনগুলো আছে না, ওগুলো ভালো করে পড়াই দেবো, দেখবা যে পারে যাবা। ইতিহাস বলো আর যেটাই বলো, আচ্ছা ভাই শুধুমাত্র বই অ্যাকাউন্ট এখন আমাদের কাছে যেটা আছে যে কোনো বই পড়লেই হবে। ব্যতিক্রম বলো মানে সাজেশন আছে না, ব্যতিক্রম বলো বা অন্য বই বলো, তোমাদের মনে হয় দুইটা সাজেশন আছে বাজারে। একটা ব্যতিক্রম, আরেকটা কি তো মনে নেই আমার। তো দুইটা থেকে যে কোনো একটা দিক ভালো করে, নির্দেশনা হ্যাঁ দিক নির্দেশনা, এই দুইটা থেকে যে কোনো একটা ভালো করে পড়লে হয়ে যাবে। শুধুমাত্র অ্যাকাউন্টিং কোর্সটা টান মানে কয়েকদিন লাগে, সময় লাগে। অ্যাকাউন্টিং কোর্স কিন্তু জিরো থেকে হিরো হওয়া যায় না। আর বাকি কোর্সগুলো কিন্তু ধুমধাম শেষ করা যায়। বুঝছো কিনা? তোমরা আবার মনে করো যে আরে এতদিন তো পড়ি না, এখন পড়ি কি হবে? এখন পড়িও কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা। 1 মাস কিন্তু হিউজ সময়। আমার কথা বুঝছো কিনা? এই 1 মাস পড়লে তুমি অনেক ভালো করতে পারবা। কিন্তু অ্যাকাউন্টিং 1 মাসে ভালো করতে মানে টাফ হয়ে যায়, কারণ খুঁটিনাটি সব করতে গেলে একটু সময় লাগে। আচ্ছা অলরেডি আমাদের কিন্তু অ্যাকাউন্টিং প্রায় শেষের দিকে। তোমাদের এত ফেরা নেওয়ার দরকার নেই, কারণ সবগুলার রেকর্ডও আছে, আবার সবগুলা ক্লাসও আমি একদম ভাঙি ভাঙি করাইছি। আমি দেখবা যে মানে প্রত্যেকটা অধ্যায় ম্যাক্সিমাম অঙ্কই করাইছি। হয়তো হ্যাঁ একসাথে 3টা অঙ্ক একই বেসে, এই জন্য তোমাদেরকে বলছে আচ্ছা তোমরা নিজেরা করে ফেলো। আর নাহলে সবগুলো অঙ্কই করানো আছে, রেকর্ডগুলো আছে। আচ্ছা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট কি দিচ্ছে? রিকোয়ারমেন্ট সিতে বলছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স। কত সালের? 2015 সালে। অ্যাজিউমিং দ্যাট এক্সপেক্ট আর 1,50,000। আচ্ছা এখানে মূলত কি করছে সিতে? জার্নাল এন্ট্রিজ কেমন? ব্যতিক্রম গবেষণা ফর্মে একই প্রশ্ন একাধিক বছরের উপর কেমন? আচ্ছা আচ্ছা এখানে কি বলছে? ব্যাড ডেট। আচ্ছা টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স। আচ্ছা 1,15,000 থেকে 14 বাদ 1,01,000। কুড়িন ধরছে। আচ্ছা কুড়িন ধরছে, এত টাকা কেন ধরলে? দাঁড়ো, 14,000 কেন বাদ যাবে ভাইয়া? 14,000 কেন বাদ যাবে? দাঁড়ো, এখানে 14,000 কোনো ফিগার আছে না। 14,000 আমরা
যে তখন শুনছি মানে ওরা বলতেছে যে February 2015 সালে এক্সপেক্ট করতেছে যে ব্যাড ডেট এক্সপেক্ট মানে কুরিন খরচ হবে 1,15,000। এখন 1,15,000 মধ্যে 14,000-এর কোনো কাহিনী আছে, দাঁড়া উপরে দেখি। দেখা তো 14,000-এর কোনো এন্ট্রি নিয়ে আমরা কাজ করছি না। উপরে না তো আমরা রিকোয়ারমেন্ট ভি করছি না, ওখানে মাত্র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বের করে ও আচ্ছা আচ্ছা, 17,000। অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 14,000 হয়েছে কেমন। আচ্ছা আমাদের ক্ষতি হয়েছে কত? 1,01,000। এর মধ্যে এই যে আচ্ছা অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অ্যালোরেন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে যে পুরাতন ব্যালেন্সটা থাকবে, মানে আগে থেকে যে ব্যালেন্সটা থাকবে ওই ব্যালেন্সটা বাদ দিতে হবে। তাহলে আমরা 1,15,000 থেকে যেটা এক্সপেক্ট করছে, আরে আচ্ছা এত টাকা কুরিন হইতে পারে, এটা থেকে কুরিন সঞ্চিতি যত টাকা ফিগার আমাদের কাছে হাতে আছে ওই ফিগারটা বাদ দিব। তাহলে 1,15,000 থেকে 14,000 বাদ দিব, তাহলে আর কুরিন খরচ কত? 1,01,000 টাকা। এটাই হিসাব করতে হবে। মানে আমি আরও সহজ করে বুঝাই বলি, তোমার কুরিন খরচ হচ্ছে 1,15,000। আচ্ছা 1,15,000। এখন তোমার সঞ্চিতি তাহলে সব মিলে কত করতে হইব? 1,15,000 করতে হবে না? মানে তুমি যত এক্সপেক্ট করতেছো তত টাকাই তো তোমার সঞ্চিতি রাখতে হবে, ঠিক না? এখন অলরেডি তো তোমার 14,000 টাকা সঞ্চিতি আছে, তাহলে তোমার আর এক্সট্রা করে কত রাখতে হবে এটা বলো। তাহলে 1,15,000 থেকে 14 বাদ দিই, তাহলে আর 1,01,000 টাকা আমাদের সঞ্চিতি রাখতে হবে। আমার কথা বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা ধরো তোমরা যেমন ধরো তোমাদের পরীক্ষা শেষ হলে তোমরা একটা ট্যুর দিবা, তো তোমার বাজেট হচ্ছে 1,00,000। এখন অলরেডি তোমার জমানো আছে 20,000 টাকা, তাহলে তোমার এক্সট্রা করে আর কত জমাইতে হবো? 80,000। একই কাহিনি। আচ্ছা তাহলে 9 নম্বর শেষ। এটা মোটামুটি মনে হয় 15 মার্কের আসতে পারে এই অঙ্কটা যদি আসে। আমার তোমাদের হাইস্ট মার্ক কত? 15 না? পরীক্ষা হচ্ছে যে হ্যাঁ 40 মার্কে হয়েছে, 80 মার্কে পুরো হয় না। এখন পরীক্ষার প্যাটার্ন কিরকম ওইটাও যায় না। আর আমার অ্যাকাউন্টিং এ হ্যাঁ না বুঝতে একটু সমস্যা, মানে কি করতে বলছে এটাই আমি বুঝি এটাই না। বোঝা যায় না। এটা বুঝবা কখন? যদি তুমি প্রত্যেকটা অধ্যায়, তোমাদের আরেকটা কাজ হচ্ছে যে সব অধ্যায় থেকে আনসার করে তুমি পারবা না। তুমি এখন প্রিভিয়াস কোশ্চেনগুলো নিয়ে বসবা। ধরো ওখানে অনেকগুলা সেটের কোশ্চেন থাকে না, তুমি আগে থেকে সিদ্ধান্ত নিবা আমি বড় প্রশ্নগুলা কোন অধ্যায়ের বড় প্রশ্নগুলা দিব। তুমি আগে থেকে, আমরা এরকম করে যাই, মানে ভালো রেজাল্ট করতে হলে তোমার আগে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে অধ্যায় তো অনেকগুলো আছে, সবগুলা করি তো আমি পারবো না, আর সবগুলো আমার দরকারও নাই। আমার দরকার কয়টা? ধরো 10টা থেকে আমার 6টা দিতে হবে, তো কোন অধ্যায় থেকে আমি আনসার করবো? তাহলে ওটাই তুমি আগে থেকে সিদ্ধান্ত নিবা আচ্ছা ঠিক আছে এই অধ্যায় থেকে করবো, ওই অধ্যায়টা ভালো করে যেতে হবে। আমার কথা বুঝছো কি না? আর যদি তুমি সবই পড়ে যাও তাহলে দেখবা যে তুমি এলোমেলো হয়ে যাবা, কিরে কোনটা রাখি কোনটা দিব। আর সব অধ্যায় পারি কিন্তু সব অধ্যায় ভালো করে পারি না, ভারতের মতো পারি না, কোনো রকম পারি, ওই ক্ষেত্রে তোমার রেজাল্ট ভালো হবে না। তোমার ভালো মানে প্রস্তুতি থাকা সত্ত্বেও ভালো হবে না। তোমারে করতে হবে হচ্ছে ভাই এই বইটা শুধু হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন গুলো করলে এনাফ? হ্যাঁ না, তুমি যদি করো তবে অ্যাকাউন্টিং কেউ দেখি যাইও না। হ্যাঁ দেখছি ঠিক আছে এটা ফার্মো এটা উড়াই ফেলবো, আসলে করতে গেলে দেখবা আটকে যাবা, কই তুই করে যাইতে হবো। অ্যাকাউন্টিং কিন্তু দেখি দেখি যাই করা যায় না। হ্যাঁ ঠিক আছে এটা তো হ্যাঁ ভাই পারি। দেখছি, এটা আমি হ্যাঁ অনেকবার দেখছি, দেখি গেলে মনে হয় বাদ হ্যাঁ হ্যাঁ করতে। যেমন আমার এখনো মনে আছে ফিফো অঙ্ক পর্যন্ত আমি 7-8 বারের উপরে করে গেছে পরীক্ষার আগের দিন। তো ফিফোর মতো সহজ অঙ্ক কি আসেনি পৃথিবীতে আর, তবুও করে গেছি কেন? কারণ পরীক্ষার সময় হঠাৎ করে যত ব্রেনে ধরে যাচ্ছে, এটা তো আমি কয়েকদিন করি না, তখন এটা দেখবা যে ব্রেনে কাজ করে না ভালো মতে। এই জন্য ভালো বেশি বেশি করে যেতে হবো যাতে করে তোমার ব্রেন তাড়াতাড়ি কাজ করতে পারে। অ্যাকাউন্টিং মানেই হচ্ছে যাই কত দ্রুত করতে পারো, ওই ক্ষেত্রে তুমি রেজাল্ট ভালো করবা। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের 9 নাম্বার নিয়ে অনেকক্ষণ কথা হয়ে গেছে, এবার 10 নিয়ে আসি আমরা। 10-এ কি বলছে? বলছে জাহিদ ফেব্রিক্স কোম্পানি লিমিটেড ক্লোজ টু ইটস বুক মান্থলি। আচ্ছা মানে প্রতি মাসে শেষ বন্ধ করে আর কি। অন জুন 30 সিলেক্টেড লেজার মানে হচ্ছে খতিয়ান অ্যাকাউন্ট ব্যালেন্স, আর খতিয়ানে কয়েকটা ব্যালেন্স দিছে। নোট রিসিভেবল 30,000, ইন্টারেস্ট রিসিভেবল 240 টাকা, আর বলছে নোট রিসিভেবল ইনক্লুড দ্য ফলোয়িং কি দিছে। আচ্ছা আরও কি নোট রিসিভেবলের হিসাবগুলা দিছে। বলছে যে মে 16 তারিখে এনটিআর কর্পোরেশনের কাছে নোট রিসিভেবল হচ্ছে 6,000 টাকা, যেটা ফেস ভ্যালু, আর এটা 60 দিনের মধ্যে দিবে, আর এটার উপর ইন্টারেস্ট হচ্ছে 10%। 25 তারিখে হচ্ছে খালেদের কাছে 15,000, 60 দিন 11%। 30 তারিখে হচ্ছে রনির কাছে 9,000,
6 মাস 8%। আচ্ছা, এখন বলছে ডিউরিং জুলাই দ্য ফলোইং ট্রানজেকশন আর কমপ্লিটেড। জুলাই মাসে কি কি ট্রানজেকশন হয়েছে? জুলাই 1 তারিখে হচ্ছে মেড সেল অফ টাকা কত 6,200 কার কাছে? অন জাহিদ ফেব্রিক কোম্পানি ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা জাহিদের কাছে বিক্রি করছি কত টাকা? 6,200 টাকা। তারপর হচ্ছে যায় 14 তারিখে কি বলছে? মেড সেল অফ টাকা 700 অন ভিসা ক্রেডিট কার্ড। ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা 700 টাকা সেল করছি। দ্য ক্রেডিট কার্ড সার্ভিস চার্জ, ওই ক্রেডিট কার্ডে কিন্তু আবার সার্ভিস চার্জ আছে 4%। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমাদের যে এটিএম কার্ড আছে না, এটিএম কার্ড ধরো তোমার কাছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড আছে, তুমি এই ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডটি ধরো সিটি ব্যাংক থেকেও টাকা তুলতে পারবে, এটা জানো নি? কিন্তু তোমার 10 টাকা না 15 টাকা কাটে ফেলবে, এরকম আর কি। এখানেও সেম কথা বলছে, সার্ভিস চার্জ কত টাকা? 4% টাকা কাটবে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতেছো অনেকে? শুনতেছি। আচ্ছা, তারপর কি বলছে? অ্যাডেড টাকা 400। হ্যাঁ বলো বলো। সি নাম্বারটা কি করাইছে? রিকোয়ারমেন্ট সি নাম্বারটা কি হ্যাঁ হ্যাঁ, করাইছেন আগের? আগের অঙ্কের রিকোয়ারমেন্ট সি অল্প একটু কাজ ভাই, শুধুমাত্র ব্যাড ডেপ্টে জাবেদাটা দিবা। ব্যাড ডেপ্টে এক্সপেন্স ডেবিট 1,15,000 থেকে 14 কেন বাদ দিলা? 14,000 টাকা কেমনে বিয়োগ দিছে? কেন বিয়োগ দিছে? মানে তোমারে বলতেছে যে এই মাসে কুরিন হবে। এই মাস বলতে কোন মাসটার কথা বলছে? 2015 সালের মনে হয় বলছে, মানে ওই বছরে কুরিন হবে হচ্ছে 1,15,000 টাকা। এখন তাহলে আমাদের সঞ্চিতি 1,15,000 হইতে হবে, কিন্তু অলরেডি আমাদের আগের অঙ্কে করছি আমরা সঞ্চিতি 14,000 টাকা আছেই, তাহলে আমাদের 1,15,000 মিলাইতে হলে আর কত লাগবে? 14 বাদ দিলে তাহলে কত? 1,01,000। 1,01,000 এইভাবে হয়েছে। আচ্ছা, তারপরে আসেন তাহলে হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা 14 তারিখে কি বলছি? অ্যাডেড টাকা 440 টু জাহিদ ফেব্রিক কোম্পানি ক্রেডিট কার্ড। আচ্ছা, কাস্টমার ব্যালেন্স ফর দ্য ফাইন্যান্স চার্জ অন আনপেড ব্যালেন্স। আচ্ছা, যোগ করছি কত টাকা যোগ করছে? 440 টাকা। তো জাহিদ ক্রেডিট কার্ড কাস্টমার ব্যালেন্স, আচ্ছা কোম্পানি ক্রেডিট কার্ড কাস্টমার ব্যালেন্স ফর দ্য ফাইন্যান্স আনপেড ব্যালেন্স। আচ্ছা, এই লেনদেনটা আমরা করতে বুঝবো, এই লেনদেনটা পুরোপুরি স্পষ্ট না। তারপরে কি বলছে? বলছে রিসিভ পেমেন্ট ইন ফুল ফর্ম এনটিআর। এনটিআর থেকে আমরা সবগুলো টাকা পাই গেছি সম্ভবত। অন দ্য অ্যামাউন্ট ডিউ, মানে যত টাকা বাকি ছিল সব টাকা ও আমাদেরকে পরিশোধ করে ফেলছে। এরপর 25 তারিখে কি বলছে? রিসিভ নোটিস দ্যাট দ্য খালেদ কোম্পানি নোট হ্যাজ বিন ডিজনার। আচ্ছা, খালেদ কোম্পানি আমাদেরকে একটা নোট দিয়েছে না, এই যে 25 তারিখে, ওটা ডিজনার হয়ে গেছে, বাতিল হয়ে গেছে আর কি। অ্যাজিউমিং দ্যাট, মানে মনে করো যে খালেদ কোম্পানি ইজ এক্সপেক্টেড টু পে ইন দ্য ফিউচার, মানে ওরা বলতেছে যে মনে করো যে এই টাকাগুলো ভবিষ্যতে পাবো, এখন ডিজনার হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে করতে বলছে হচ্ছে রিকোয়ারমেন্টে জার্নালাইজ দ্য জুলাই ট্রানজেকশন। এই জুলাইয়ের যে ইয়াগুলা লেনদেনগুলো আছে এগুলাকে জাবেদা করো। কোন তারিখে জাবেদা করতে বলছে? জুলাই 31, মানে জুলাই মাসের শেষ দিন। অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাকুরেট ইন্টারেস্ট রিসিভেবল, এবং যে মানে সুদগুলা আমাদের ওরা সুদ দিবে না, এই যে ইন্টারেস্ট দিবে না, এগুলাও মানে যে ইন্টারেস্টগুলো বাকি আছে এগুলারও কিন্তু জাবেদা দিতে বলছে। তো তাহলে আমরা এই জুলাই মাসে জাবেদাগুলো দিই, প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট 1 ফিল আপ করি। রিকোয়ারমেন্ট 1 এ তাহলে আমরা প্রথম জাবেদা, আচ্ছা প্রথম জাবেদা হচ্ছে যায় 5 তারিখে। কেমন? 5 তারিখে কি বলছে? বলছে মেড সেল অফ 6,200 অন জাহিদ ফেব্রিক কোম্পানি ক্রেডিট কার্ড। তাহলে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করলে ওর কাছে মূলত ও আমাদের জন্য কি মূলত দেনাদার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা? 6,200 টাকা। ঠিক আছে, এতটুকু তো বুঝছো? আচ্ছা, এরপরে আসো 14 তারিখ। 14 তারিখে বলছে যে আমরা মেড সেল মানে বিক্রয় করছি কত টাকা? 700 টাকা। কিসের মাধ্যমে? ভিসা কার্ডের মাধ্যমে। আবার ভিসা কার্ডে যে, আচ্ছা ধরো বিকাশে তোমার জন্য কেউ 1,010 টাকা, তোমরা আমারে পেমেন্ট দাও না, 1,020 টাকা পাঠাও। তো 1,020 টাকা পাঠাইলে মূলত আমি কত পাই বলো তো? 1,000 টাকা না? 20 টাকা কি সার্ভিস চার্জ কাটি ফেলে না? তো এখানেও সেম কথা, ভিসা কার্ডের মাধ্যমে আমরা 700 টাকা পাইলেও আমরা কি আসলে 700 টাকা পাইছি বলো তো?
আমাদের অ্যাকাউন্টে 700 টাকা আসলো, কিন্তু 700 টাকা তো আমরা পাবো না। এর মধ্যে কত পার্সেন্ট খরচ কাটি ফেলবে? এর মধ্যে কত পার্সেন্ট খরচ কাটবে? 4%। তাহলে আমরা এটাই ভাবে বলতে পারি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর বাকি 4% টাকা হচ্ছে সার্ভিস চার্জ এক্সপেন্স। বুঝছো কিনা? ক্যাশ ডেবিট আচ্ছা ভাইয়া এখানে তো কিছু উল্লেখ করা নাই, কি উল্লেখ তাহলে করে এটা নাই? ক্যাশ আমরা কিভাবে বুঝছি? ও আচ্ছা আচ্ছা, তুমি ব্যাংক ক্যাশ ধরো, ব্যাংক ধরো, সমস্যা নেই, ব্যাংক ধরো। তুমি যদি ধরো যে আচ্ছা ভিসা কার্ড আমি ব্যাংক হিসাবে দেখাবো, ব্যাংক আর ক্যাশ বাদে কিছু দেখাতে চাওনি, এটা তো জীবনেও না। হয় ব্যাংক দেখাবা নাহলে ক্যাশ দেখাবা, তো ব্যাংক আর ক্যাশ আধুনিক অ্যাকাউন্টিংয়ে একই। আমার কথা বুঝছো কিনা? কারণ বর্তমানে এমন অবস্থা ওর যে এখন কেউই এখন আগের মতো ওই যে আমাদের যে ধর আব্বু আম্মুদের যে আমলের কথা কয়ে, ওই আমলে মানুষ কি করতো, ভান্ডিলে ভান্ডিলে টাকা রাখতো। এখন যত বলদি হোক মানুষ, কারোরই দেখছো ভান্ডিলে ভান্ডিলে টাকা পকেটে রাখতে? এখন মানুষ টাকা কি রাখে? ক্রেডিট কার্ডে, এটিএম কার্ডে রাখে, বিকাশে রাখে, নগদে রাখে, ঠিক না? এখন কেউ আর টাকা ক্যারি করে না। হ্যাঁ তুই চুরি করলে নিয়ে যা, তো কি হয়েছে? ক্রেডিট কার্ড নিয়ে মানে চুরি করে লাভ হবো কি? টাকা তুলতে পারবি না। বিকাশ তুই মোবাইল চুরি করে নিয়ে যা, বিকাশে কি টাকা তুলতে পারবি না? তো এই জন্য বর্তমানে ব্যাংক যে কথা কি বলে, ক্যাশও একই কথা, কাটবে না, ব্যাংক লিখলে হবে, ক্যাশ লিখলে হবে। আচ্ছা তারপর 14 তারিখ বুঝছো নি? বুঝছি ঠিক আছে। আচ্ছা তারপর আমরা আগাই। ভাই বুঝছি। তারপরে বলতেছে যে আচ্ছা এই 14 তারিখে ঝামেলাটাতে আমরা এখানে কি বলছে, আচ্ছা এটা জাবেদাটা দেখে দাঁড়া, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, আচ্ছা দানাদার ব্যাস, আচ্ছা ও আচ্ছা অ্যাডেড টাকা 440, মানে জাহিদ ফেব্রিক্স যে কোম্পানির কাছে আমরা টাকা পাইতাম, ওদের সাথে 440 টাকা যোগ হয়েছে, মানে আমরা ওর কাছে যা পাইতাম তার থেকে 440 টাকা বাড়ছে। আচ্ছা ক্রেডিট কার্ড কাস্টমার ব্যালেন্স ফর দ্য ফাইন্যান্সিয়াল অফ আনপেড ব্যালেন্স, এটা মূল কথা অনেক অনেক কিছু কইছে, এটা মূল কথা হচ্ছে যাই জাহিদ ফেব্রিক কোম্পানির কাছে আমরা কই রে, জাহিদ ফেব্রিক কোম্পানি কি এরা উপরে ছিল? ওরে এটা তো আমাদের যেই প্রতিষ্ঠানে অঙ্ক করতেছে ওই প্রতিষ্ঠানের ম্যাথ, ওই প্রতিষ্ঠানের নাম, ঠিক না? জাহিদ ফেব্রিক্সের অঙ্কেই তো আমরা করতেছি, তাহলে ওদেরই তো অঙ্ক। আচ্ছা ওদের অঙ্ক যদি হয়, জাবেদা কি দিয়েছে, আচ্ছা অ্যাডেড এত টাকা অফ জাহিদ ক্রেডিট কার্ড কাস্টমার ব্যালেন্স ফর ফাইন্যান্সিয়াল। আচ্ছা এখানে মূল কথা হচ্ছে যায় যারা যারা আমাদের টাকাগুলো আনপেড বকেয়া রাখছে, তাদের মানে তাদের থেকে আমরা 440 টাকা, মানে হচ্ছে যে এটাকে ইয়া হিসাবে দেখা যায়, মানে রেভিনিউ যে কি বলে ইন্টারেস্ট হিসাবে দেখানো যায় আর কি। তাদের কাছে আমরা 440 টাকা পাবো, মানে হিসাব করছে আর কি, হ্যাঁ এতের কাছে এত, এতের কাছে এত, এরকম করে 440 টাকা হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। কার কাছে পাবো টাকাগুলা? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর এগুলো কিসের টাকা, ভাইয়া কি বাবদ পাইছে? হ্যাঁ বলো। অঙ্কের আবার এই 14 নম্বর তারিখে লেখা আছে ওই নাম, এখানে তো না কিভাবে বুঝছি? বুঝি না, কথাটা ভাঙি ভাঙি আসছে, আবার বলো। বলছি আমি অঙ্ক করতেছি জাহিদ নাম, জাহিদের অঙ্ক করতেছে হ। আবার এন্টিটিও লেখা আছে জাহিদ ফেব্রিক, আর কোনো দানাদারের নাম তো লেখা নাই, না না, তাহলে এখানে account receivable কেন এখানে হচ্ছে? নির্দিষ্ট কোনো দেনাদারের কথা বলে না, বলছে যে যাদের কাছে আমরা টাকা বকেয়া আছে তাদের থেকে আমরা 440 টাকা মানে ইয়া হিসাবে পামু, ইন্টারেস্ট হিসাবে পামু। তাহলে আমরা স্পেশাল কোনো দেনাদারের নাম উল্লেখ করি নাই তো, আমরা বলতেছি না যে দেনাদার অ্যান্টি আর দেনাদার এটা এটা, আমি জাস্ট সবারকে একসাথে অ্যাকাউন্ট রিসিভেবলে ধরে ফেলছি। এই 440 টাকা একজনের কাছে না, অনেকজনের কাছে হতে পারে, আমরা একসাথে হিসাব করে ফেলছি। আচ্ছা 440 টাকা অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার বাড়ছে, আর ওদের এটা কিসের বাবদ পাইছে? কারণ এটা হচ্ছে যে ইন্টারেস্ট রেভিনিউ, মানে হচ্ছে যায় এই যে সুদ বাবদ, তাহলে সুদও বাড়ছে, সুদ আয় হচ্ছে যে 440, আর দেনাদার হচ্ছে 440 টাকা। আর এটা যে আমাদের জন্য আয় কেমনে বুঝছে, কারণ আমাদের উপর দিয়ে বলে দিছে আমরা অঙ্কটা করতেছি হচ্ছে জাহিদ ফেব্রিকের, তাহলে জাহিদের যেহেতু অঙ্ক করতেছি, এখন আবার জাহিদের অ্যাকাউন্ট মানে 440 টাকা দেনাদার যারা আনপেড আছে বকেয়া রাখছে তাদের থেকে 440 টাকা পাবে নতুন করি, তাহলে আমরা হচ্ছে যাই তার দেনাদারে 440 টাকা বাড়াই দিছে। আর এটা কিসের টাকা? এটা হচ্ছে সুদের টাকা, তাহলে আমরা ইন্টারেস্ট বাবদ 440 টাকা বাড়াই দিলাম। বুঝছো নি? হ্যাঁ আচ্ছা
এরপরে আমাদেরকে বলতেছে যে 15 তারিখ বলছে রিসিভ পেমেন্ট ইন ফুল ফর্ম কত এনটিআর কর্পোরেশন অন দ্য অ্যামাউন্ট ডিউ। আচ্ছা, এনটিআর নিয়ে আমাদের প্রশ্নতে এটাই ঠিক না? মে মাসের 16 তারিখে এনটিআরের কাছে আমরা 6,000 টাকা পাইতাম, ও 60 দিনের মধ্যে টাকাগুলো দিবে বলছে, আর ইন্টারেস্ট ছিল হচ্ছে 10%। আচ্ছা, তাহলে আমরা এটা দাবদা দিই। তাহলে ক্যাশ ডেবিট, আচ্ছা, নোট রিসিভেবল ক্রেডিট ইন্টারেস্ট রেভিনিউ, আরে বাবারে ইন্টারেস্ট রেভিনিউ দিচ্ছে, আবার ইন্টারেস্ট রিসিভেবল দিচ্ছে। আচ্ছা, আমরা হিসাব কিতাব করি তাহলে। আচ্ছা, এখানে কয়েকটা হিসাব আছে, ভালো করে দেখো। ওর কাছে কত টাকা পাইতাম বলো তো? আমার সাথে সাথে অঙ্কটা করে ফেলো, না এলোমেলো হয়ে যাবে। ওর কাছে আমরা কত টাকা পাইতাম? 6,000 না? ভালো করে বলো, ওর কাছে আমরা কত পাইতাম? 6,000 না? এনটিআর এর কাছে, 6,000। মানে এনটিআর কোম্পানির কাছে আমরা পাইতাম 6,000। এখন কত তারিখ থেকে এটা? মে 16। আর আজকে কত তারিখে যে টাকাগুলো দিছে? জুলাই 15। তাহলে মে 16 থেকে জুলাই 15 পর্যন্ত কয় মাস, মানে কয় দিন হয়েছে হিসাব করতে পারবা? মে, জুন, জুলাই, তার মানে 2 মাস, 2 মান্থ, ঠিক আছে না? তার মানে 60 দিন। এতটুকু তো বুঝছো? এতটুকু তো বুঝছো? আচ্ছা, এখন আমরা ধরা হচ্ছে যাই মে জুন, মে আর জুন মিলাই কত হয়? মের 15 তারিখ থেকে আমরা যদি জুন মাস হিসাব করি তাহলে হচ্ছে যায় 45 দিন, ঠিক না? আবার জুলাই মাসের 15 দিন, তাহলে এইভাবে হিসাব করলে 60 দিন হয়। ওরা এইভাবেই হিসাবটা দেখাইছে, দেখো ওরা। আচ্ছা, ক্যাশ যে 6,100, এটাই প্রথমে বোঝার দরকার নেই। নোট, ও যেটা আমাদেরকে টাকাটা দিয়ে দিবে, তাহলে নোট রিসিভেবল 6,000 টাকা ছিল না, 6,000 টাকা এখন কমে যাবে। নোট রিসিভেবল ক্রেডিট, এটা বুঝছো না? নোট রিসিভেবল ক্রেডিট 6,000, এটা বুঝছো না? ওরা ডেবিট ক্রেডিট দেয় নাই, তোমরা ডেবিট ক্রেডিট পাশে দিয়ে দিও ছোট ছোট করে, ডেবিট ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, কেমন? আচ্ছা, নোট রিসিভেবল 6,000 ক্রেডিট হয়েছে, এটা বুঝছো না? কেরে কথা বলো না কা? বুঝি নাই ভাইয়া। বুঝেন নাই? মানে ওর 6,000 কেন দিত? 6,000ই তো দিব। ওর কাছে তুমি কত পাইতে? এই যে ফেস ভ্যালু কত? 6,000 না এনটিআর এর কাছে? আমি হ্যাঁ, প্রথম দিদি ওটা 6,100 কেন? না না, 6,100 তো ভাই বুঝাই নাই, 6,000 এর কথা না বলি। 6,100 তো কেন আমি পরে বলবো, আগে নোট রিসিভেবল কত? 6,000 টাকা, তাহলে 6,000 টাকা কমে যাবে, এতটুকু তো বুঝছো? ও আমাদেরকে টাকা দিয়ে দিছে, তাহলে 6,000 টাকা কমে যাবে। এখন আমাদেরকে বলছে না ইন্টারেস্ট দিতে হইব, যতদিন লেট করবা ততদিন ইন্টারেস্ট দিতে হইব 10% হারে। এই যে পাশে দিয়ে ইন্টারেস্ট দিয়ে দিছে না, মানে তুমি যে আমাদের 2 মাস পরে টাকাটা দিবা, তো 2 মাসের সুদ দিতে হবে। তাহলে সুদটা আমরা এবার ক্যালকুলেশন করব। দেখো, একবার আমরা কি করছি, একবার আমরা প্রথম 2 মাসের হিসাব করছি, মানে মে মাসের 15 থেকে আমরা ইয়া পর্যন্ত করছি, মে জুন, জুন 30 পর্যন্ত করছি। জুন 30 পর্যন্ত কয় দিন হয়? 45 দিন। তাহলে আমরা এই 6,000 টাকা 10% বাইর করলে যা কত টাকা হবে? 600 টাকা হচ্ছে 1 বছরের টাকা। তোমাদেরকে আমি আরো কয়েকদিন বলছি, পার্সেন্ট যে বাইর করবে এটা কিন্তু 1 বছরের টাকা বাইর হবে। তাহলে 6,000 টাকা 10%, 600 টাকা হচ্ছে 1 বছরের টাকা। এবার এটা তুমি 360 দ্বারা ভাগ করবা, তাহলে একদিনের টাকা পাবা। এবার তুমি 45 দ্বারা গুণ করলে 1.5 মাসের টাকা পাইবা। তাহলে কত? 75 ভাইয়া, টাকা। জি ভাইয়া। এখানে যে 40 দিন, এখানে যদি গণনা একটু বেশ কমে ধরেন 40 দিন বা 46, তাহলে কি সমস্যা হবে? সমস্যা এখানে ধরো এক সমস্যা বলতে টাকার ফিগার চেঞ্জ হয়ে যাবে, তো তখন তোমার ফুল মার্কের মধ্যে ধরো 1-2 মার্ক কম পাইবা। ধরে তারিখ আছে, 30 তারিখ আছে, তাহলে ওইখানে 15 দিন ধরছি, 14 দিন ধরে নেয়। তো আমরা পরীক্ষার সময় যদি আমরা জেলায় বা 15 দিন করে ফেলি, না, এখানে ধরো, এখানে তোমার ঝামেলাটা লাগছে এই জায়গায়। মে মাসের 16 তারিখ, তোমার মতে তো 14 দিন হওয়ার কথা, কিন্তু ভালো করে খেয়াল করো, মে 16 তারিখের ঋণটা দিছে, তো 16 তারিখ থেকে কাউন্ট হবে না। ভালো করে বুঝছো না? রাউন্ড ফিগার দিচ্ছে আর কি। যদি তুমি আজকে ঋণ নাও, আজকে দিনটাও তো হিসাব হবে, তো মে 16 থেকে হিসাব করলে মে মাসের 15 দিন, তারপরে জুলাই মাসের 30 দিন, রাউন্ড ফিগার দিচ্ছে আর কি। মে মাসের 15 দিন,
জুলাই 30 ধরে ফেলছে, জুলাই 30 তাহলে কত 45 দিন। তাহলে 1-2 দিনের জন্য যদি হালকা পরিবর্তন হয় নাম্বার কাটবে না, কিন্তু যদি বেশি পরিবর্তন হয় তখন হয়তো 1-2 মার্ক 1 মার্ক কাটিয়ে দিতে পারে, 2 মার্ক কাটবে না যেহেতু যাবে না, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা আরেকটা জিনিস দেখিও, 2 মাসে যাবে এই ইন্টারেস্টটা একসাথে ইয়া লিখে দিছে কিনা, 75 আর 25 কত 100 টাকা একসাথে লিখে দিছে কিনা কোনো বইতে দেখিও তো, শুধু শুধু দুইবার লিখছে ইন্টারেস্টটা। ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট রিসিভেবল দিছে কেন করছো? আচ্ছা আচ্ছা, ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট রিসিভেবল, ও আচ্ছা হাতরে কি ওই ব্যাটারে করছে যে এভাবে করেন, ওই ব্যাটারে এইভাবে করছে, মে মাসের হিসাবটা একবার করছে। আচ্ছা এই মে মাসের হিসাবটা নিয়ে যে একবার করলো, ওরা বলতেছে যে জানুয়ারিতে জুলাই 31, আচ্ছা ওরা কি করছে মে মাসের হিসাবটা কত বাইর করছে, মে মাসের 15 দিন না, মে মাসে 15 দিনের প্রথমে সুদ বাইর করছে, মে মাসে 15 দিনের সুদ কত 25 টাকা হয়। এই 25 টাকা ওরা ধরে নিছে আগে থেকে হিসাব করা হয়েছে, মানে এই 25 টাকা আমার ও বকেয়া সুদ বলতেছে আর কি, এই 25 টাকা হচ্ছে বকেয়া সুদ, আর বাকিগুলো হচ্ছে যায় এই রানিং মাসগুলা সুদ। তাহলে 25 টাকা হচ্ছে বকেয়া সুদ, তারপর নতুন সুদ হচ্ছে যায় 75 টাকা, টোটাল হচ্ছে যায় 100 টাকা, এভাবে দেখাইছে। তবে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা কাজ করতে পারো, যদি কোনো বইতে দেখো যে দুইটাকে ইন্টারেস্ট রেভিনিউর মধ্যে দেখায় একসাথে 100 টাকা দিছে, তাহলে ওটাও করতে পারো, একটু চেক করতে পারো অন্য বইটাও এরকম করছে কিনা, যদি করে তাহলে তোমরা দুইটা সুদকে একসাথে করে দিবা, বুঝছো কিনা। ওরা কি করছে মে মাসেরটারে এটাই আছে আলাদা লিখছি, আলাদা আলাদা লিখছে, আলাদা আলাদা লিখলে তাহলে আলাদা আলাদা লেখার যুক্তি আছে, মানে প্রতি মাসের আলাদা আলাদা এই যে এখানে একটা কথা বলছিল মানে মান্থলি একটা কথা বলছিল, ঠিক না, কোনখান দিয়ে পড়ছিলাম তো মনে, হ্যাঁ হ্যাঁ এই যে একদম শুরুতে একটা লাইন লিখছে, লাইনটা পড়ো কি বলছে, জাহিদ ফেব্রিক কোম্পানি ক্লোজ ইট বুক মান্থলি, এই কথাটা দিয়ে ফ্যাস লাগাইছে, মানে মাসে মাসের হিসাব মাসে করে ফেলে, আমার কথা বুঝছো কিনা, ওরা মান্থলির হিসাব মান্থলি শেষ করে ফেলে, এই জায়গায় হচ্ছে কাবজাবটা লাগাইছে, এই জন্য প্রথম মাসেরটাকে ওরা বলতেছে, হ্যাঁ হ্যাঁ মে থেকে না আমরা একজনে বলো, আচ্ছা আগে সাবরিনা বলো কি বলতে লাগছিল। বলতেছি ভাইয়া, আমরা এখানে মে থেকে জুলাই পর্যন্ত 75 হ্যাঁ হ্যাঁ করছি না, হ্যাঁ, এখানে 75 বেরোছে না, তাহলে আর 15 দিন কেন আমরা হিসাব করব? ওরে ভাই 15 দিন তো হিসাব করতেই হবে আমাদের, হ্যাঁ বলো বলো বলো। ভাই ওই যে উপরে ওরা দেখে উপরে মানে অঙ্কটা একদম উপরের প্রশ্নটার মধ্যে যাবেন, হ্যাঁ এখানে বলছে না অন 30 সিলেক্টেড লেজার, মানে এটা মনে হয় ভাই 45 দিন আচ্ছা। হচ্ছে মে তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 45 দিন হিসেবে হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্ট রেভিনিউ, হ্যাঁ 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 জুলাই 15 তারিখটা রিসিভেবল। হ্যাঁ ঠিক আছে, তোমার হিসাবও জুন 30 কেমন, আমরা এই অঙ্কটা করতেছি কোন দিন, জুলাই জুলাই জুলাইতে কেমন, আর টাকাটা দিছে কোন দিন, জুলাই 15 ধরতে পারো, ওইভাবে ধরতে পারো না, ওইভাবে ধরলে আমাদের তো আগের মাসেরটা না অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে যাবে প্রথম মাসে, মানে মে মাসেই তো ঋণটা দিছে, ওরে ওরে 6,000 টাকা এই যে নোটটা ও আমাদেরকে দিছে, তাহলে মে মাসের গুলো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে লিখলাম, সরি নোট ইন্টারেস্ট রিসিভ, করে দিচ্ছে না অঙ্কটা, দেখো দেখো তোমরা ক্লোজ করে দিচ্ছে। এখানে মূলত ওরা ক্লোজ করলে ওরা কিন্তু অঙ্কটা আরো দুই, এখানে অঙ্কটা মূলত এরকম দেখো, বাংলা অনেক বড় হয়, প্রথমে মেয়ের 15 দিন, মেয়ের 15 দিনে সুদ আছে কত, এই যে সম্ভবত 25 টাকা নেই না কত, আচ্ছা সামথিং ধরো 25, এরপর মে হলে জুন, জুনে 30 দিনের টাকা আসবে, এরপর জুলাই, জুলাই আবার 15 দিনের টাকা আসবে, আমার কথা বুঝছো কি না, তো এখানে মনে হয় 25 হবে, আর এখানে মনে হয় 50 হবে, এবার মূলত হিসাবটা বুঝছো কিনা, এখানে 3 মাসে সুদ আছে, তো এখন কি করছে, এই যে এখানে প্রথম যে 15 দিন আছে না, এই 15 দিনের সুদগুলাকে ও বলছে যে এটা হচ্ছে যায় মানে আগের তো বকেয়া, মানে এটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, আর বাকিগুলাকে শুধু ইন্টারেস্ট বলতেছে,
তোমরা চাইলে এরকম 3 মাসেরটা 3 ভাগ করিয়ে দেখাতে পারো, ওটাও হবে। মে মাসের 15 দিনের সুদ, জুন মাসে 30 দিনের সুদ, জুলাই মাসে 15 দিনের সুদ। মূলত নোটটা দিছে আমাদের মে 15-তে, আর মেয়াদ শেষ হয়েছে জুন মাসের, জুন নাকি জুলাই, জুলাই 15-তে। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আর যুদ্ধ না করি, এতটুকু বুঝছো নি? এতটুকু বুঝছো? ভাইয়া আচ্ছা ঠিক আছে। তারপর তারপর হচ্ছে যে 25 তারিখ, 25 তারিখে কি বলছে? বলছে যে আচ্ছা 25 তারিখে বলছে রিসিভ নোটিস দ্যাট দ্য খালেদ কর্পোরেশন নোট হ্যাজ বিন ডিজনার। আচ্ছা খালেদের যে নোটটা আছে এটা ডিজনার হয়েছে কোন তারিখে? আমাদের এটার মেয়াদ ছিল হচ্ছে মে মাসের 25 তারিখে দিছে, আর ডিজনার হচ্ছে জুন জুলাই, জুলাই মাসের 25 তারিখে, তার মানে 2 মাস পরে। আচ্ছা তাহলে এটা আমরা হিসাব করি, তাহলে এটা হিসাব হবে হচ্ছে, আচ্ছা ও আমাদেরকে একটা নোট দিছে, ও আমাদের একজন দেনাদার, ও আমাদেরকে একটা নোট দিছে, নোট দেওয়ার কারণে দেনাদার কমে গেছে। এখন যখন নোটের টাকাগুলো উঠাতে গেছি, ও এই নোটটা যে কোনো কারণে বাতিল হয়েছে, তাহলে বলো কই আমরা কি ওরে টাকা মাফ করে দিব নাকি ওরে যা আবার ধরবো? কি রে বেটা কিসের নোট দিছ, টাকা তো নাই, তো আমাদেরকে আবার টাকা দিতে হবে, ঠিক না? তাই তাহলে করবো। হ্যাঁ, তাহলে আমরা এই যে আবার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াই দিব, নোট রিসিভেবল কমাই দিব, এতটুকু বুঝছো নি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। এখন নোট তো দিছে 15,000 টাকা, তাহলে 15,000 টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু এই 2 মাস যে আমাদের সময় নষ্ট হয়েছে এটা সুদ দিতে হবে অবশ্যই। সুদ কত টাকা আসবে? সুদ হচ্ছে যায় 15,000 টাকার 11%, 15,000 টাকার 11%। তাহলে 15,000 টাকা 11% আমরা বাইর করব। হ্যাঁ, কতদিন? এই বেটারা আবার এখানে কাবজাব করছে, বাংতি মাস বাইর করছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেভিনিউ, আর একটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল। আচ্ছা আমরা তাহলে হিসাব করি, আমাদের ঋণটা কোন তারিখে দিছে? মে মাসের 25 তারিখে। আচ্ছা মে মাসের 25 তারিখে যদি দে, ওরা প্রথমে এই যে 25 তারিখ হলে 25, 26, 27, 28, 29, 30, 6 দিন। আচ্ছা হ্যাঁ, ওই যে জেসিকার মতো করেই হচ্ছে, জেসিকা যেমন বলছে মে যদি 25 তারিখ হয়, মে মাসে 6 দিন, আর জুন মাসে কত 30 দিন, তাহলে টোটাল হয়েছে কত 36 দিন। 36 দিনের টাকাটাকে মানে তোমরা 15,000 টাকার 11% বাইর করবা, যেটা বাইর হবে ওটা হচ্ছে যায় 360 দিনের, মানে পুরা বছরেরটা। আর 360 দ্বারা ভাগ করবা 36 দ্বারা, 36 দ্বারা গুণ করলে মে আর জুনের টাকা চলে আসবে, তাহলে 165 টাকা। আর পরবর্তী মাস জুলাই মাসের টাকা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবলে যাব, তাহলে জুলাই মাস কত দিনে আসবো? 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, 25 তারিখে তো লেনদেন শেষ হয়ে গেছে, তাহলে কত দিন আসবে, কত টাকা আসবে? 110 টাকা। এটাই মোট হচ্ছে যায় কত দিন? মানে তাহলে উপরেরটার মধ্যে তো 15 তারিখে লেনদেনটা শেষ হবে না 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 জুলাই ভাই, মাসে, তো ওখানে তো এটা কম এখানে হয়ে যাবে। মোট হচ্ছে যে 60 দিন মিলাইতে হবো, 60 দিন হয়েছে তাহলে 61 দিন হয়ে যান না? এখানে যদি তুমি 25 দিন ধরো, তাহলে খেয়াল করো 61 দিন হয়ে যাবে। 36 আর 25 কত হয়ে যায়? 61 হয়ে যান না? আমার কথা বুঝছো কিনা? আমাদেরকে তো বলেই দিছে স্পষ্ট, এটা 60 দিনের টাকা, 60 দিনের লেনদেন। আচ্ছা ঠিক আছে, এরপর বাকি অংশটা আপনারা করেন, করে সমস্যা থাকলে আমারে বলবেন। এ ভাইয়া হ্যাঁ হ্যাঁ, পারবা? এই অধ্যায় শেষ। না না, এই অধ্যায় এখনো 10 আছে পরে ভাই। অঙ্ক নাই। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে এবার খতিয়ান করতে বলছে, খতিয়ান করে ফেলবেন। এরপরে এই অধ্যায়ের আর কি বলে অবসরের কয়েকটা ম্যাথ আছে, অবশ্য একবার দেখা দিলে পারবা, অবশ্য আমারই কঠিন না। আমরা কালকে ক্লাস অবসরের উপর নিব, অবসর প্লাস কালকে ইয়া করাই, অর্থনীতি করাই, সরি অর্থনীতি না, ইতিহাস করাই, ঠিক আছে? আচ্ছা কালকে মনে হয় না পড়াইবো, কালকে যদি ফেনি যাইতে পারে হয়তো, বা যাইলে হয়তো পড়াবো না, পরশু দিন পড়াবো শুক্রবার, ঠিক আছে? আমি একটা মেয়ের অ্যাড করছি।